নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। অনুব্রত মণ্ডল ঘরে ফিরলেন, সঙ্গে কন্যা। আর সুকন্যাকে দেখা গেল সক্রিয়ভাবে আজকে বাবার পাশে থাকতে। আর অপরদিকে অন্য রাজনীতির জায়গা কি চলে আসছে, অর্থাৎ অন্য ইকুয়েশন। আর অন্যদিকে ইতিমধ্যে ডিভিসিকে আবারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিজু দত্ত, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুমন রায়চৌধুরী এবং সিপিআই এর তরফ থেকে রয়েছেন সৈকত গিরি। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আর প্রথমেই যেদিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরলেন এবং তারপর নতুন রাজনৈতিক অঙ্কের কথা বারবার করে সামনে চলে আসছে, সেদিকেই নজর। এই ছবিটাই বুঝিয়ে দিল বীরভূমের গেম অফ থ্রোনসে এবার আসতে চলেছে নানান মোচড়। সকালেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর সকাল থেকেই নিচু পট্টিতে বাড়ির সামনে ভিড়। বাঘ ডেরায় ফিরেছে, জঙ্গলে লেগেছে হইচই। দেখা করতে এসেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ঢুকতে পারেননি, ভেতর থেকেই হাত নাড়িয়ে ফিরে যেতে বলেন কেষ্টদা। এই ছবিতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। বিধায়ক পদ থেকে মন্ত্রিত্ব, অনুব্রত মণ্ডলের ছত্রছায়া থেকে মাথাচাড়া দিয়ে উঠেছিলেন চন্দ্রনাথ। একইভাবে অনুব্রতর বদান্যতায় উঠে আসা বিকাশ রায়চৌধুরীরও। অনুব্রতর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী যে কোর কমিটি গড়ে দিয়েছিলেন, তাতেও ছিলেন এই দুই বিধায়ক। তাদের সঙ্গে কি দূরত্ব বাড়বে কেষ্টর? কারণ কোর কমিটির আর এক নেতা বোলপুরের সুদীপ্ত ঘোষ দীর্ঘক্ষণ ছিলেন ভেতরে, কথাবার্তাও চলে দীর্ঘক্ষণ। তাহলে কেন চন্দ্রনাথ বিকাশে না? রাজনৈতিক মহলের মত, অনুব্রতর অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ ও পরে দূরত্ব তৈরি হওয়া লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল চন্দ্রনাথ বিকাশের। অনুব্রতর গ্রেফতারির পর সুকন্যা যখন বাড়িতে ছিলেন, একবারও নাকি চন্দ্রনাথ বা বিকাশ কেউই যোগাযোগ করেননি। সূত্রের খবর, এই নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও জানিয়েছিলেন সুকন্যা। এমনকি কেষ্টমণ্ডলের বাড়ির পুজোতেও এরা থাকেননি। পুজোর দায়িত্ব নিতে হয়েছে কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বড় দায়িত্ব এসেছিল নানুরের কাজল শেখের ঘাড়ে। বীরভূমের পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ। জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব নিয়েছেন, কোর কমিটিতেও রয়েছেন। কেষ্টদার জেলবন্দির সময় একটি কথাও তার বিরুদ্ধে বলেননি কাজল, ছিল পাশে থাকার বার্তা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয়, তিনি ছিলেন, তিনি আছেন, আগামী দিনেও তিনি থাকবেন। আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো। এই অবস্থায় কাজল অনুব্রত দূরত্ব কি ঘুচবে? নতুন অক্ষ তৈরি করবেন বীরভূমের কেষ্ট? কারণ আরেক অনুব্রত ঘনিষ্ঠ নেতা ওমর শেখ, যিনি গরু পাচার মামলায় অন্যতম সাক্ষীও, তিনিও এদিন ঢুকতে পারেননি কেষ্টদার বাড়িতে। বীরভূমের একচ্ছত্র নেতা অনুব্রতর গ্রেপ্তারির পর কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু ভাঙা গড়ার পর তাতে থেকে গিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূলের সহসভাপতি সুদীপ্ত ঘোষ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক শেষে কাজল শেখের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেলার রাজনৈতিক মহলে তা নিয়েও নানান কথা। এই কোর কমিটি কি থাকবে, নাকি এবার এর অবলুপ্তি? 2.5 বছর পর জেল থেকে ফিরেছেন অনুব্রত। ওজন কমেছে, কিন্তু এখনো কি সেই ঝাঁঝি আছে, নাকি ভেতর থেকেও বদলে গিয়েছেন? রাজনৈতিক মহলে নানান আলোচনা জারি। মাথায় রাখতে হবে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো কিন্তু অনুব্রতর পাশ থেকে সরে যায়নি দল। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে, তার জন্য সে বাঘ। বীরভূমের জেলা সভাপতি অনুব্রতই আছেন, তার হাতে কি ফের সম্পূর্ণ রাশ? 26-এর ভোটের আগে আবারও কি চড়াম চড়াম শোনা যাবে কেষ্টদার মুখে? নিচু পট্টিতে উঠছে সবুজ আবির, বিলি হচ্ছে নকুলদান। তবুও জেলার জোড়াফুল শিবিরে হাওয়া কিন্তু বড়ই গোলমেলে।
বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট জি24 ঘন্টা। আর বীরভূমের রাস, বীরভূমের বাঘ যাকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার হাতেই কিনা আমরা বোঝার চেষ্টা করবো আলোচনার মাধ্যমে। কিন্তু তার আগে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া আজ কি উঠে আসে শোনাবো। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? আর এই নিয়ে সরাসরি আলোচনায় চলে আসবো। প্রথমে রিজুর কাছে আসবো। রিজু, বীরভূমের বাঘ বলা হচ্ছে, একটু আগেই ববি হাকিমের বক্তব্য উঠে এলো, কিন্তু রাজনৈতিক সমীকরণ বীরভূমে কি বিশেষ কোনো পরিবর্তন দলীয় স্তরে? না না, ওরকম এখন কোনো ভাবার বিষয় নাই। রাজনৈতিক যদি কোনো পরিবর্তন হয় সেই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেষ্টদার ব্যাপারে একটাই কথা বলবো, কেষ্টদা কোনো বিকল্প নেই। কেষ্টদার দলের প্রতি বহু অবদান আছে, ছিল, এখন আগামী দিনেও থাকবে। আর সেই জন্যই প্রথম দিন থেকে এই যে বিজেপি ষড়যন্ত্র করে প্রতিহিংসা রাজনীতি করে কেষ্টদাকে জেলবন্দি করলো 2 বছর, কি ভেবেছিল? বিজেপির নেতারাই তো বলেছিল কেষ্টদা মণ্ডলের বাড়িতে ইডি যাবে, সিবিআই যাবে, তারপর গেল, অ্যারেস্ট করলো, একটা মাতৃহারা মেয়েকে অ্যারেস্ট করলো, আমরা তার প্রতিবাদ করলাম, কিছুই হলো না। এখন লাস্ট অব্দি কি দাঁড়ালো? কোর্ট থেকে জামিন। আর শুধু তাই নয়, গরু পাচারের যে মূল পান্ডা নাকি এনামুল হক, সেও জামিন পেয়ে গেছে। তার মানে সিবিআই ব্যর্থ, পুরোটাই সাজানো ঘটনা, পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। আর বিজেপি ভেবেছিল কেষ্টমণ্ডলকে জেলবন্দি করে বীরভূম আমরা জিতে বেরিয়ে যাব। কি হলো? লোকসভার রেজাল্ট সেটাও মানুষের সামনে পরিষ্কার। আসল কথা হচ্ছে, আপনি বিরোধী দল হতে পারেন, আপনি বিরোধী রাজনৈতিক নেতা হতে পারেন, আপনি ইডি সিবিআইকে কাজে লাগিয়ে এইসব নোংরামি করতে পারেন, কিন্তু মানুষ যদি আপনার সাথে না থাকে আপনি তো ভোটে জিততে পারবেন না। আর সেই জন্য 21, 24 সবেতে হার 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 বিজেপির। আর এখন কেষ্টমণ্ডলের ব্যাপারে একটা কথা বলি, বাঘ তো এমনি ভয়ঙ্কর, এ বাঘ কিন্তু এখন আহত বাঘ, এরা আরও ডেঞ্জারাস। তাই বিরোধীদের এবার সাবধান থাকতে হবে। চড়াম চড়াম হবে না নকুলদানা বিতরণ হবে সেটা তো সময় বলবে, কিন্তু এইটুকু বলবো, আমাদের বীরভূম জেলার সভাপতি ছিলেন, আছেন এবং থাকবেন অনুব্রত মণ্ডল, আমাদের ভালোবাসার কেষ্টদা, জননেতা কেষ্টমণ্ডল। আর আগামী দিনে এখন থেকেই বলে দিচ্ছি, বিরোধীরা সাবধান বীরভূমে, কারণ বাঘ কিন্তু আবার ফিরে এসছে নিজের জঙ্গল। আহত নেতা, বাঘ, আরো বেশি পরিমাণে সক্রিয়, বিরোধীদের সাবধান বাণী রিজু দত্তের। কি বলছেন বিরোধীরা? প্রত্যেকের সঙ্গে কথা বলবো। বিজেপি নেতা অঙ্কন দত্ত ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, তাকেও স্বাগত জানাচ্ছি। সুমনদা, আহত নেতা, আহত বাঘ, বিরোধীদের কোনো জায়গা থাকবে না। এর আগে ববি হাকিম বলেছে, এখানে রিজু বলছে, এর আগেও দুর্বৃত্তগুলোকে ওরা বীর বলে আখ্যা দিয়েছে, তাজা ছেলে বলে আখ্যা দিয়েছে, বা ববি হাকিম বলছে, রিজু দত্তরা বলছে, দৃঢ়তা দেখিয়েছে। অনুব্রত মণ্ডল দৃঢ়তা দেখিয়েছে বীরভূমকে বিরোধী শূন্য করতে। অনুব্রত মণ্ডল দৃঢ়তা দেখিয়েছে পুলিশকে ধমক দিতে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। এরা হচ্ছে তৃণমূলের তাজা ছেলে, বীর, আহত বাঘ। দৃঢ়তা দেখিয়েছে গরু পাচারের সঙ্গে নিজেকে যুক্ত করতে, সেখানে দৃঢ়তা দেখিয়েছে। আর দৃঢ়তা কোথায় দেখিয়েছে? বীরভূম জেলায় গাড়ির নতুন নতুন শোরুম থেকে গাড়ি ছিনিয়ে এনে নিজের আস্থা বলে পার্কিং করে রাখতে, সেখানে দৃঢ়তা দেখিয়েছে। এটাই তৃণমূলের কালচার। এই সব লোকেরাই তৃণমূলের বীর, এই সব লোকেরাই তৃণমূলের বাঘ, এই সব নেতারাই হচ্ছে তৃণমূলের তাজা ছেলে। অবাক হয়নি? এমন একটা আলোড়ন কাল থেকে বাংলায় চলছে, তৃণমূল কংগ্রেস এবং কিছু কিছু সংবাদ মাধ্যম এমনভাবে ওনার ঘরে ফেরাকে দেখাচ্ছে যেন কারগিলের কোনো প্রান্তে একটা ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছিল অনুব্রত মণ্ডল। ভারত সেখানে পরাস্ত করেছে শত্রুকে এবং সেই সেনাপতি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। আর এই দুর্বৃত্তটা তো জামিনে বেরিয়েছে, এই গরু পাচারকারী জামিন পেয়ে বাড়ি ফিরছে, এতে এত উৎফুল্ল হওয়ার কি আছে? কিন্তু এটাই তৃণমূলের কালচার। পর অভিযোগ রিজুর প্রতিক্রিয়া আমরা নেব। সুমনদা প্লিজ তার আগে প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নিতে হবে। অঙ্কন, একেবারে শুরুতে কিন্তু ইতিমধ্যেই রিজু যে কথা বলেছে, অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এবং সরাসরি বিজেপির নাম করে।
দেখুন, প্রথম কথা বলি যে গরু চোরকে নিয়ে চোরের দলের মধ্যে উল্লাস থাকবে এ নিয়ে আমরা মানে ভাবিত নই বা আমরা অবাক হচ্ছি না। গরু চোরকে নিয়ে একটা চোরের দল উল্লাস করবে, চোরের দল তাকে বীর বলবে, চোরের দল তাকে বাঘ বলবে, কিন্তু এই যে একটা কথা বলা হচ্ছে না যে কিছুই প্রমাণ করতে পারলো না। আচ্ছা বলুন তো, এইখানে আমাদের এই যে আমরা যে টেবিলে বসে রয়েছি বা ওপারে যারা দর্শকরা দেখছেন, কতজনের 40 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে? রিজুদাও এখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, আমার মনে হয় না রিজুদার 4 পয়সার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেছে, এই অনুব্রত মণ্ডলের 40 কোটির আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেছে। তাহলে সেইটা কি হলো? আচ্ছা আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্টে 3 বার, হাইকোর্টে 8 বার, 11 বার বেল পিটিশন কেন রিজেক্ট হলো? কেন আজকে রেস্ট্রিকশন সহ বেল পেতে হলো? দেখুন, যতদিন আইপিসি, সিআরপিসি বা বিএনএসএস ছিল, ততদিন ভারতের আইনে যেমন একজন ছিচকে চোরও গলার চেন চুরি করে কিছু মাস জেলে থেকে আবার তারপর জামিন পেতে পারত, এ রাঘব বোয়ালেও চুরি করে জামিন পেয়েছে। এর আগে লালু প্রসাদ যাদব 6 বার জেলে যাতায়াত করেছে, ঢুকতো বেরোতো। তৃণমূলের উল্লাসের কি আছে? একটু মানে কয়েকদিনের জন্য বেরিয়েছে, আবার ট্রায়াল শুরু হবে। সিবিআই এর নেক্সট সাবমিশন রয়েছে 11ই অক্টোবর। 11ই অক্টোবর থেকে আবার যখন ট্রায়ালের সাবমিশন শুরু হবে, 1600 পাতার যে চার্জশিট ইডি এবং সিবিআই মিলে জমা দিয়েছে, সেগুলো কি ভুল? কোথাও কি বলে দেওয়া হয়েছে যে না বাইজ্জত বাড়ি, একদম মানে কোনো কিছু নেই, অভিযোগ একদম কোনো সারবত্তা নেই, একদম পুরো মুক্তি দেওয়া হলো? 30 সেকেন্ডের জন্য একটুখানি আটকাচ্ছি, খালি যেদিনকে অনুব্রত মণ্ডলের জেল যাত্রা হয়েছিল সেদিনকে বিজেপির উল্লাস কিন্তু চোখে পড়ার মতো ছিল, আমি যদি ভুল না বলে থাকি। তা চোর গেলে মানুষ হিসেবে তো উল্লাস হবেই। চোর যদি জেলে যায়, মানে এই যে দুষ্কৃতী যদি জেলে যায়, এই যে অনুব্রত মণ্ডল ফিরে আসায় তৃণমূলের গলায় যে ঔদ্ধত্য ফিরে এসেছে, তৃণমূলের গলায় যে সন্ত্রাসী ভাবধারাটা ফিরে এসেছে, দেখো আপনারা কিন্তু বিরোধীরা এবার বুঝে থাকুন, সমঝে থাকুন, কি করবেন? মারবেন। আমরা তো প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল এই চ্যানেলে বসে কেউ বলেনি এরকম ভাবে কোনো কথা বলে, এটা তোমার বক্তব্য বলা হচ্ছে কেন? আপনি তো শুনলেন না, বিরোধীদের সাবধান করা হচ্ছে। কি মানে রিজুর কাছ থেকেই জানবো, রিজুর কাছ থেকেই জানবো। অঙ্কন প্লিজ ওর কাছ থেকেই প্রতিক্রিয়া নেবো। সৈকত আগে বলতে নিতে হবে। আরে বিরোধী হিসেবে একটু সহনশীলতা রাখাও প্লিজ। সৈকত দাঁড়াও, ওর কাছ থেকেই জানবো। সৈকত দাঁড়াও, ওর বক্তব্য ওর কাছ থেকেই জানবো। সৈকত, প্রথমত হচ্ছে বিজয় মালিয়া যখন পালিয়ে গেছিল তখন ইডি সিবিআই এর কোনো ভূমিকা আমরা দেখিনি। আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই রাজ্যে কোর্ট মনিটরিং তদন্ত ছাড়া কোনো দুর্নীতির পর্দাফাশ শেষ অবধি হয়নি। সারদা থেকে তদন্ত থেকে একের পর এক তদন্ত আমরা দেখেছি। ঘর পড়া গরু মেঘ দেখলে ডরায়, সিঁদুরে মেঘ দেখলে আমরা তখনই বুঝেছিলাম যে আসলে প্র্যাকটিক্যালি এই অনুব্রত মণ্ডল, গরু, কয়লা, বালি যা যা অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের বিরুদ্ধে ইডি সিবিআইকে ব্যবহার করে কেন্দ্রের সরকার আসলে ডাকাতদের সরকার, যারা এই গরু, কয়লা, বালির চুরি দুর্নীতিটাকে আড়াল করতে চাইছে। আমি আপনাকে যদি একটা তথ্য দিই, শিক্ষা দপ্তরে এখনো পর্যন্ত পার্থবাবু বাদ দিয়ে 8 জন জামিন পেয়েছেন। এবং আমি অবাক হব না দুর্গাপুজোয় যদি নাকতলার ফিতে কাটেন পার্থবাবু জেল থেকে বেরিয়ে। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ বন দপ্তর, খাদ্য দপ্তর, এখনো অব্দি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পায়নি, কিন্তু 6 জন খাদ্য দপ্তরে জামিন পেয়েছেন। এবং এই কেষ্টমণ্ডলের জামিনের ক্ষেত্রে কোর্টের বিচারপতি বলেছেন দুটো গুরুত্বপূর্ণ কথা। এক, কেষ্টমণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল দুজনের অ্যাকাউন্টে গরু পাচারের কোনো টাকার তথ্য সিবিআই দিতে পারেনি, দেখাতে পারেনি। এমনকি সিবিআইয়ের কাছে সুযোগ ছিল হাইকোর্টে যাওয়ার, সুপ্রিম কোর্টে যাওয়ার, এই জামিনের বিরোধিতা করে, কিন্তু সিবিআই সে কাজ করেনি। আজকে তো নতুন কিছু নয়, দেখো একের পর এক তদন্তে আমরা দেখেছি সিবিআই, ইডি তাদের সাকসেস রেট তলানিতে। গোটা দেশ জুড়ে যদি দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, তাহলে কেষ্টমণ্ডলদের বিরুদ্ধে কারো তথ্য প্রমাণ সিবিআই, ইডি জমা করতে পারছে না। আসল কথা হচ্ছে চোরেদের দায়ভার ডাকাতরা কখনো ধরতে পারে না। চোরকে চুরি করতে বলে ডাকাতকে যদি পাহারায় বসানো হয়, তার ফলে যা হওয়ার হচ্ছে, আমি আর একটা লাইনে শুধু শেষ করছি। দেখুন, কেষ্টমণ্ডল দোষী কি দোষী নয় সেটা তদন্তে প্রমাণিত হবে, কিন্তু মানুষের আদালতে এই তৃণমূল বিজেপি সেটিং এর খেলা, চোরদের বাঁচানোর দিল্লির সরকার সেটিং এর অভিযোগ ইতিমধ্যেই সরকার করেছে। আর ইতিমধ্যে কিন্তু রিজুর কাছে প্রশ্ন ছুড়ে এসছে যে শাসানি দেওয়ার অভিযোগের কথা। রিজুর কাছ থেকে উত্তর নেব জনগণমনতে একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। রিজু পর প্রশ্ন, শাসানি দেওয়ার অভিযোগ উঠছে রিজু দত্তের বিরুদ্ধে, কেন? দেখুন, কারা কে কিভাবে আমার কথা নেবে আমার যায় আসে না, কিন্তু একটা কথা বলি, সিবিআই যে অপদার্থ সেটা বারংবার প্রমাণিত হচ্ছে। আর শেষ মানুষের আশা ভরসা সিবিআই এর ওপর আরজিকর কাণ্ড নিয়ে। আরজিকর কাণ্ডে যদি 96 ঘন্টায় কেস পাওয়ার পরেও সিবিআই যদি সলভ না করতে পারে, তাহলে বলবো বিজেপি এবং কেন্দ্র সরকারকে সিবিআই দপ্তরটা তুলে দিয়ে ওদের বলুন শিয়ালদা স্টেশনের বাইরে চপ বিক্রি করতে। দ্বিতীয় কথা, অঙ্কন বললো শাসানির কথা, আমি শাসানি দিইনি। তৃণমূলের গলায় জোর ছিল, আছে, থাকবে। আমি বলতে চাচ্ছি যে প্রতিহিংসা রাজনীতি করে যেভাবে তোমরা জেলবন্দি করেও কেষ্টদাকে কিছু করতে পারলে না, আগামী দিনে আরো খারাপ অবস্থা হবে। কিন্তু সাবধান কথায় আপত্তি রয়েছে সুমনদা, অঙ্কন প্রত্যেকের বক্তব্য বারবার করে। কেন সাবধান কথা বলছে? অনুব্রত মণ্ডল মুক্তি পেয়েছেন, জামিনে মুক্ত হয়েছেন, তিনি বাড়িতে এসেছেন, তাকে ইতিমধ্যেই ববি হাকিম বাংলার তিনি ইতিমধ্যেই বীরভূমের বাঘের কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে যদি বলি যে টেক কেয়ার, আপনি যদি সেটাকে হুমকি হিসেবে নেন, সেটা তো আপনার চিন্তাধারা বা আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে। আমি তো বলেছি সাবধানে খেলবেন। আপনারা অনেক লাফালাফি করেছেন, অনেক খেলেছেন, কিছু করতে পারেন। এবার আমি প্রসঙ্গে আসি। বিজেপি শুরু করলো, অঙ্কন শুরু করলো চোর বলে। বিজেপি চোর বলছে। দুদিন আগে বিজেপির নেতারা বিজেপির খানাকুলের পঞ্চায়েত সমিতির নামে কমপ্লেন করেছে ত্রাণ চুরি করছে। ত্রাণ চোর বিজেপির হরিপুর গ্রামের বুথ সভাপতি 70 বছরের মনোরঞ্জন হালদার 3 বছরে একটা দুধের শিশুকে শ্লীলতাহানি করেছে। ধর্ষক বিজেপি, সেই নিয়ে কোনো বক্তব্য নেই। অনুব্রত নিয়ে রেড়ে করে লাফাচ্ছে। আর বক্তব্য হচ্ছে যে এই এত ইডি সিবিআই করে তো লাভ হচ্ছে না, এবার থামো। আর কংগ্রেস, সুমনদা অনেক কিছু বললো, অনেক পুরনো পলিটিশিয়ান। সুমনদাকে আমার 2-3টে প্রশ্ন। এই যে বীরভূম নিয়ে আর অনুব্রত মণ্ডলকে নিয়ে এত বিষোদ্গার করলেন আপনি, বীরভূমে আপনারা কটা আসন পেয়েছেন, কত ভোট পেয়েছেন? অধীর চৌধুরী কংগ্রেসের বাঘের অবস্থা কি? তিনি কি বাদাম বিক্রি শুরু করেছেন? আর সৈকত নির্ধারিত আলোচনা প্রথমে আসার আগে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আজকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ নিয়ে শোনাবো। একটা নিয়ন্ত্রণহীন সমাজ, একজন অপরাধী দুষ্কৃতী, তিনি জামিন পেয়েছেন, রাজনীতিতে তিনি সম্পৃক্ত, প্রশাসন মন্ত্রী যারা সংবিধানের শপথ নিয়েছে তারা সেই জামিনকে সেলিব্রেট করবার জন্য রাস্তায় এসেছে। কেউ যদি মনে করে থাকেন অঙ্কন, আমি একে একে উত্তর সংক্ষেপে প্লিজ। না হ্যাঁ, আমার সময় সংক্ষেপে হবে আমি জানি। প্রথম কথা হলো যারা এখন আজকের দিনে দাঁড়িয়ে কাটমানি ফেরত দিচ্ছে, যে আমি আবাস যোজনার টাকা চুরি করেছিলাম, কাটমানি ফেরত দিচ্ছে থেকে গরু পাচার সবেতে, তাদের মুখ থেকে আমরা চোরের ভাষণ শুনবো না। যারা বালুরঘাট থেকে শুরু করে আপনার হাঁসখালিতে ধর্ষণ করছে, সেই ধর্ষক তৃণমূলের থেকে আমরা কোনো ভাষণ শুনবো না। শুধু এখানে জবাব দেওয়া রয়েছে সৈকতদারকে, যে সৈকতদা যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় আপনার ডি রাজা তখন বলেন যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। আপনাদের থেকে আমি শিখবো না যে সেটিং কি। গৌতম দেবের বিরুদ্ধে সিআইডির চার্জশিট কি হলো? কোথায় সেটিং? কেন গৌতম দেবের আসলো না? ডেরা হরিয়ানায় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত প্যারোলে বেরিয়ে বিজেপির প্রচার করে কয়লা চোর অনুব্রত বিজেপির দয়া এখানে আমার বাড়ি পরিণত করেছে, বিজেপির শাখা সংগঠনে ইডিসিবিআই কে পরিণত করেছে। আমরা বলছি কোর্ট মনিটরিং তদন্ত, নিরপেক্ষতা চাই, না হলে তৃণমূলের মতন চোরেরা এই বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন বিজেপির শাখা সংগঠন ইডিসিবিআই এই তৃণমূলের চোরদের খোলা আমার একটা সিম্পল প্রশ্ন এখানে বিজেপির প্রতিনিধিকে, আমি খুব শর্টে বলছি। সেই সারদা নারদার থেকে শুরু করে আজ অবধি যত মামলা সিবিআই এবং ইডিকে হ্যান্ডওভার করা হয়েছে, যেটা সৈকত প্রথমে বলছিল, একটারও নির্যাস বেরোয় না কেন? একটারও নির্যাস বেরোয় না কেন? বাংলার ভাইপো ইডি দপ্তরে যাবে সকালবেলা, সারাদিন কফি খাবে, সন্ধ্যেবেলা একটা মাউথপিস নিয়ে অমিতাভ বচ্চনের মতন ডায়লগ, যার দিকে যে অ্যাকিউজ, যার দিকে আমূল উঠেছে, সে কি করে এই সেলফ কনফিডেন্স নিয়ে বেরোয়? কি হচ্ছিল ভিতরে? কেন এতদিন এতগুলো তদন্তের কোনো নির্যাস বেরোয়নি? আরে দিদিকে আর কতদিন বাঁচিয়ে রাখবে?
সংক্ষেপে বলো, বলো, বলো। আমার সময় তো সংক্ষেপে। বলো, please। অদ্ভুত কথা। না এই কংগ্রেসের কাছে প্রশ্ন যে লালু প্রসাদ যাদবের কনভিকশন করতে 17 বছর সময় নিয়েছিলেন কেন? দ্বিতীয় কথা আরে বাবা, শাস্তি দেওয়া হচ্ছে তো, কেউ ছুট দেয়নি। ভাইপোর সাথে চা রাহুল গান্ধী খায়, রাহুল গান্ধী খায়, রাহুল গান্ধী চা খায়, রাহুল গান্ধী চা খায়, রাহুল গান্ধী চা খায়। সেটিং এর কথা উত্তরটা শুনে, তোমরাই তো ইন্ডিজোট। কংগ্রেস যখন ইডি সিবিআই নারদা সারদার কথা সুমন বাবু বলছেন, যখন আমার কথা আমি কারোর কথা বলে 1 সেকেন্ড একটু সংযত, প্রত্যেকের কাছে আসবো, ভাষা সম্পর্কে একটু সংযত হওয়ার জন্য অনুরোধ করবো। তারই সঙ্গে ষড়যন্ত্র, সেটিং, পর নানান অভিযোগ উঠে আসছে এবং তারই সঙ্গে বীরভূমের বাঘের প্রসঙ্গ নিয়ে অনেকগুলো কথা ইতিমধ্যে উঠে এলো। আমরা আলোচনা করছি এই সমস্ত বিষয় নিয়ে, আর নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। আর বিরতির পর ডিভিসির বিরুদ্ধে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই নিয়ে আলোচনায় ফেরত আসবো। সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমনতে যেদিকে আমরা নজর রাখবো, ডিভিসি কে নিয়ে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন, কি চিত্র দেখাবো। 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিভিসির ব্যাপারে। এটা ম্যান মেড প্ল্যান করা হয়েছে। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই 3 জেলার প্লাবন কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে ডিভিসিকে নিয়ে একের পর এক তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরেও সেই ডিভিসিকে নিয়ে ফের এক দফা সুর চড়ালেন। ডিভিসির জল ছেড়ে দিয়ে বাংলার মানুষকে মারছে বলে অভিযোগ করেছেন তিনি। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না। বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। বন্যা পরিস্থিতির আবহে রাস্তা, স্কুল সংস্কার করতে দলীয় বিধায়ক ও সাংসদদের তহবিলে টাকা খরচের নির্দেশ দিয়েছেন তিনি। আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য। প্লাবনে যেসব বাড়ি বিধ্বস্ত হয়েছে তা পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 2-3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে প্রসেনজিৎ ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই পুরো বিষয় নিয়ে আলোচনায় আসবো। আলোচনায় আসার আগে আমাদের সমস্ত অতিথিকেই অনুরোধ থাকবে একটু ভাষা এবং শব্দ চয়ন সম্পর্কে নিয়ন্ত্রিত হয়ে কথা বলার জন্য। অঙ্কন, প্রথমেই যে জায়গায় আসবো, মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন, আজকেও বলেছেন, ম্যান মেড ফ্লাডের তত্ত্ব এবং ডিভিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। না, মুখ্যমন্ত্রী 2009 সালের প্রসঙ্গ উল্লেখ করলেন। 2009 সালে যখন বন্যা হয়েছিল তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন ম্যানমেড বন্যা, এবং তখন সেচমন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্য ছিলেন, তার পদত্যাগ চেয়েছিলেন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পদত্যাগ চেয়েছিলেন। পার্থক্যটাই এবার আর মানস ভূঁইয়া নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটা উনি চাইলেন না। এবার কথা হচ্ছে হলো, আপনি কি করেছেন? ড্রেজিং করা কার কাজ? সেচ মন্ত্রককে 650 কোটি টাকা দেওয়া হয়েছিল ড্রেজিং করার জন্য। আপনি দেখান তো আপনি কত কিলোমিটার ড্রেজিং করিয়েছেন? আপনি করাননি। আচ্ছা, 2022 সালে সমস্ত ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আপনি ভূমি রাজস্ব মন্ত্রী, ভূমি দপ্তর আপনার অধীনে, আপনি এক বিন্দু জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য? আপনি দেখান, আপনি তা করেননি। আপনি কি করেছেন?
আপনি যখন দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে আপনি বলেছেন ডিভিসি আর ঝাড়খণ্ড দায়ী, যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে তখন বলেছেন নেপাল ভুটান দায়ী, এরপর বলবেন যে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে ট্রোপোস্ফিয়ারে মেঘ থাকে, ট্রোপোস্ফিয়ার দায়ী। আপনার তো দায়টা চাপান, দায় খালাস মন্ত্রী আপনি একটা নতুন মন্ত্রক তৈরি করুন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিয়ে দায় খালাস মন্ত্রকের মন্ত্রী হিসেবে আপনি নিজে এখন কাজটা সামলান। সৈকত, ইতিমধ্যেই নন্দগোপাল ভট্টাচার্যের নামও কিন্তু প্রসঙ্গক্রমে ছুঁয়ে গিয়েছে অঙ্কন। দেখুন, মূলত তিনটে জায়গায় অভিযোগ আছে, সেটা হচ্ছে কেলেগাই মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, বাগুইখাল সংস্কার এবং ডিভিসি। আমি আপনাকে বলছি ডিভিসির জলধারণ ক্ষমতা 30% কমেছে, ড্রেজিং হয়নি, এ কথা সত্য। নমনী গঙ্গা প্রজেক্টের মতন এতদিন ধরে ডিভিসির ড্রেজিং কেন হয়নি কেন্দ্রীয় সরকার তার তথ্য দিতে ব্যর্থ। এটা যেমন সত্যি, তেমনি এই রাজ্যের একের পর এক খাল, নদী নালা, সব জায়গায় ইটভাটা আর মাছের ভেড়ি বেআইনি সিন্ডিকেটের ব্যবসা যে দলটা তৈরি করেছে তার নাম তৃণমূল কংগ্রেস। নন্দগোপাল ভট্টাচার্যের নাম বললেন। 2009-10 সালে তৎকালীন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া এবং বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যৌথ উদ্যোগে কেলেঘাই এবং ঘাটাল মাস্টার প্ল্যানে যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল, তারপর 11 সালে তৃণমূল কংগ্রেস আসার পর, কেন্দ্রে 2014 সালে বিজেপি আসার পর একটাও কোনো টাকা খরচ করা হয়নি। এবং আমি আপনাকে বলছি, আমি পটাশপুরের ছেলে, পটাশপুরে এই বন্যাতে ক্লাস 4-এর একটা ছেলে বাগুইখালের বন্যায় মারা যায়, এখনো অবধি শাসক দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রীতিমতন প্রান্তিক খাল, নদী নালাগুলোতে ড্রেজিং এর টাকা নয়ছয় করা হয়েছে এবং সেই বেআইনি যে আড়ত, বেআইনি যে মাছের ভেড়ি, বেআইনি যে কনস্ট্রাকশন, সবগুলোতে তৃণমূলের নিচুতলার পঞ্চায়েত কাটমানি খায়, তোলাবাজি করে। আপনি সন্দেশখালী ঘটনা মনে আছে এবং ঘাটালের ঘটনা আপনার মনে আছে। বারে বারে ভোট এলে তৃণমূলের কংগ্রেসের নেতারা বারবার গিয়ে বলে যে এইবার ভোটটা দিন। জড়িত না সৈকত, তুমিও জানো এই পুরো বিষয়টা আমরা আলোচনা করছি ডিভিসি যে রাজ্যের বন্যা পরিস্থিতি সেটা নিয়ে। প্লিজ সৈকত, একটু আটকাচ্ছি। সুমনদা, প্রথম কথা বলে দিই, একটু আগে ভাষা সংযতর কথা বললে, প্যানেলে বসে কেউ হুমকি দিলে ভাষা সংযত থাকবে না, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে, আমি খাল, বিল, নদী, নালা এগুলো সংস্কার করব না, ডিভিসিকে দোষ দেব, পাশের রাজ্যকে দোষ দেব, এটা তো চলতে পারে না চিরদিন। উনি কি বললেন? বাংলার মুখ্যমন্ত্রী বললেন কলকাতায় ফিরে গিয়ে আমি ডিভিসির সঙ্গে সব ধরনের সম্পর্ক কাট অফ করব। ডিভিসি একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা এই বিষয়ে পারদর্শী, যাদের হেল্প প্রতিটি রাজ্য সরকারের প্রয়োজন হয়। আপনি এটা কেন্দ্রীয় সরকারের সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, এটা কি ধরনের ভাষা? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য না ভারতবর্ষের সংবিধানের বাইরে একটি আলাদা কোনো অস্তিত্ব? এটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন। দেখুন, দুর্নীতি বিভিন্নভাবে এই নদী নালা পুকুর বোঝানো, সংস্কার না করা, ড্রেজিং না করা, এর দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আজকে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। একটাই সুবিধা হলো, এই নতুন করে বন্যা হলো, আবার চাল ত্রিপল চুরি করতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতারা। বাংলার মুখ্যমন্ত্রীর খুশি হওয়া উচিত, বাংলার মানুষ শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নেই। ডিভিসি আছে দোষ দেওয়ার জন্যে, অন্যান্য রাজ্য রয়েছে দোষ দেওয়ার জন্যে, কিন্তু চাল ত্রিপল এলে আমার দলের নেতারা আবার পরিপুষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে উনি ভারতের সংবিধানের অধীন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কোনো স্বাধীন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন। এটা উনি বুঝুন, বুঝলে ওনারও মঙ্গল, রাজ্যেরও মঙ্গল, আর যে মা ভাই বোনেরা শিশুরা আজকে আক্রান্ত হচ্ছে এই বন্যার জন্য তাদেরও মঙ্গল। রিজু, সমস্ত প্রশ্ন, সমস্ত বক্তব্যের জায়গা বারবার করে যেদিকে আসছে তোমার দিকে আসবো অবশ্যই করে, তোমার কাছে তোমার উত্তর নেব একটা বিরতির পর। সঙ্গে থাকো। বিরতির পর আবার আপনাদের স্বাগত। ডিভিসিকে নিয়ে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে আলোচনা ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে সরাসরি অভিযোগ এসছে দায় ঝেড়ে ফেলার। রিজু, দেখুন, অনেকে এখানে বসে বললেন যে বাংলা কি আলাদা রাজ্য নাকি দেশের বাইরের রাজ্য। আমি একটাই কথা তাদের বলতে চাই, পশ্চিমবঙ্গ স্বাবলম্বী। যখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের হকের টাকা মেরে দিয়েছিল কেন্দ্র সরকার, 100 দিনের কাজের টাকা, সেই টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, স্বাবলম্বী সরকার, মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলার সাথে এত বৈষম্য বঞ্চনা কেন?
বাংলাকে কেন টাকা দেওয়া হয় না যখন বন্যা হয়? আসামকে দেওয়া হয়, গুজরাটকে দেওয়া হয়, মধ্যপ্রদেশকে দেওয়া হয়, বাংলাকে তো দেওয়া হয় না। ডিভিসি তো এখন খুনি, একটা সংস্থা না, ওটা একটা খুনে 28 জন বন্যায় মারা গেছে। ডিভিসির আধুনিকরণ কবে হয়েছিল লাস্ট? ডিভিসি তথ্য দিক, ডিভিসির জল ধারণ ক্ষমতা কত? ডিভিসি তথ্য দিক কিচ্ছু দিতে পারবে না। ডিভিসি জল ছেড়েছে, ঝাড়খণ্ডের জলে বা দক্ষিণ বাংলায় বন্যা হয়েছে, 28 জন মানুষের প্রাণহানি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সৈকতের বক্তব্য দায় ঝেড়ে ফেলার। এক সেকেন্ড, দায় ঝেড়ে ফেলার। আর যারা এখানে যে দলের নেতারা আজকে বলছেন দায় ঝেড়ে ফেলেছেন, তাদের কোন নেতা ঝাড়খণ্ডে প্রচার করতে গেছে, তাদের একজন নেতা একটা টাটা এসি নিয়ে ত্রাণ দিতে গেছে, আর লাস্ট 10 দিন ধরে মমতা ব্যানার্জি রাস্তায় মানুষের সাথে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। শুধু মমতা ব্যানার্জি না, পুরো তৃণমূল কংগ্রেস পরিবার। আমি উত্তরটা পাইনি, প্রশ্নটা আমি রিপিট করছি, দায় ঝেড়ে ফেলার অভিযোগ করা হচ্ছে। অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে, অভিযোগের ব্যাপার না। আমরা ডিভিসির সাথে সম্পর্ক রাখবো না, কারণ ডিভিসি মানুষ খুন করছে, ম্যানমেড ফ্লাড তৈরি করেছে, বা বাংলাকে ভাসিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বহারা হয়ে গেছে, আর মানুষের পাশে একমাত্র মমতা ব্যানার্জি দাঁড়িয়ে। শুধু একটা কথা লাস্টে 5 সেকেন্ডে ক্লোজ করছি। সৈকত অনেক কথা বলল, পটাশপুরে একটা 4 বছরের বাচ্চা মরে গেছে, বন্যা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। সৈকত তো পটাশপুরের প্রার্থী, এত যখন বন্যা হচ্ছে জি 24 ঘন্টা বসে জ্ঞান দিচ্ছে কেন? যাক পটাশপুরে গিয়ে মানুষকে ত্রাণ দিই। ব্যক্তি আক্রমণে ঊর্ধ্বে গিয়ে আমরা কথা বলবো। অঙ্কন আমি বললাম না ব্যক্তি আক্রমণ কেন হচ্ছে? এখন তো মমতা ব্যানার্জি যা বললো, রিজুদার থেকে বেশি সৈকতদা তাতে সহমত পোষণ করলেন। বিষয় হলো যে প্রথম কথা, মমতা ব্যানার্জি বললেন কোনো টাকা দেওয়া হয়নি, এখানে সৈকতদাও বললেন যে কোনো টাকা নাকি পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়নি। আমি এখানে শেষ 3 বছরের টাকার পরিসংখ্যান আমার কাছে আছে, আমি দেখাবো। 675 কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এই বন্যা মোকাবিলায় আর বাঁধ সংস্কারের জন্য। আরে বাবা দাদা তুমি আমার সময় ঢুকলে হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা বলা হলো যে এখানে নাকি ডিভিসির জন্য কি, এই তো প্রশ্ন করেছিলেন লোকসভায় দাঁড়িয়ে 25/7/2024-এ ঘাটালের সাংসদ দীপক অধিকারী যে ডিভিসিতে কত ড্রেজিং এর জন্য কি কাজ করা হয়েছে। 85% ডিভিসির পুরো প্ল্যানে ড্রেজিং করা হয়েছে 238 কোটি টাকা দিয়ে। তাহলে এটাতেও তৃণমূল। আচ্ছা, এই অবস্থা কেন? বলছি এবার ডিভিসির জন্য, ডিভিসি জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়, এটা তো আমি জানতাম না। মমতা ব্যানার্জিও যতদিন বিরোধী নেত্রী ছিলেন তিনিও বলতেন না তখন তো। আরে বাবা একটু একটা কথা বলা হলো, ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। ডিভিসি প্রত্যেক মাসে 4600 মেগাওয়াট বিদ্যুৎ দেয় এই রাজ্য সরকারকে। এই বিদ্যুৎটা রাজ্য সরকার 11 সালের পর থেকে একটা তাপবিদ্যুৎ, একটা জলবিদ্যুৎ, এত বড় ঘটনা, বন্যা, এত মৃত্যু, দায়কার সেচ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আরে দেব কি করছে? টাকা দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, টাকা দিয়েছে তৃণমূল, টাকা লুকিয়েছে। আমার অন্যান্য অতিথিদের প্রতিক্রিয়া দিতে হবে। সুমনদা প্লিজ, বারবার বলছি অঙ্কন শব্দ প্রয়োগ সম্পর্কে। সুমনদা অঙ্কন আস্তে আস্তে, রিজু আস্তে, নিয়ন্ত্রণ প্লিজ কন্ট্রোল। সুমনদা বলুন, অঙ্কন প্লিজ, সবাই সংক্ষিপ্ত। সুমনদা, ডাকাত আর চোরের ডিবেট বেশ ভালো লাগছে দেখে, দুজনকে চলে যাচ্ছে। অনেক মানুষ দেখেন, বোঝার চেষ্টা করো। সুমনদা বলুন। একদম রিজু ঠিক বলেছে। প্লিজ রিজু প্লিজ, এই জাতীয় কথা রিকোয়েস্ট করছি বারবার। বাংলা স্বাবলম্বী চুরিতে এবং খুনে কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো দেয়, ওদের অনেক অভিযোগ আছে বাংলা টাকা পায় না, বাংলা বঞ্চিত হয়। আমিও বাঙালি হিসাবে বলছি, বাংলা যদি বঞ্চিত হয় প্রকৃত অর্থে বাংলার সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করা উচিত। কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো দেয়, বিশেষ করে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র প্রকাশ করুক, এত টাকা ড্রেজিংয়ের জন্য পেয়েছি, এত টাকা সংস্কারের জন্য পেয়েছি, এত বছরে এই জায়গায় এই কাজ আমি করেছি। টাকাগুলো খরচ করা হয়েছে ক্লাবেদের আর পূজা কমিটিগুলোর উপঢৌকন দেওয়ার জন্য, যাতে ভোট পারচেজ করতে পারে। একটু আস্তে, যে বিষয়ে এত চেঁচামেচি, মানুষ জলের মধ্যে প্রবল কষ্ট। একটু আস্তে সৈকত আস্তে একটু আপনাদেরও বুঝতে হবে, সৈকত বলো। মানুষ
জলের মধ্যে আটকে রয়েছে কষ্টে, গলা নামিয়ে প্লিজ সৈকত। আমি পরিষ্কার বলছি, রিজু ব্যক্তিগত আক্রমণ করতে পারে, কিন্তু যখন অতীতে বা বর্তমানে যখন বন্যার্ত মানুষের হাহাকার, তখন বামপন্থীরা তাদের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেস অতীতে চাল চুরি আর ত্রিপল চুরিতে ছিল, আমরা চাল চুরি ত্রিপল চুরিতে থাকি না। আমরা মনে করি ত্রাণ বিলিটা সরকারের কাজ, ত্রাণ বিলিটা বিরোধীদের কাজ নয়। আমি বলছি এক সেকেন্ড রিজু, আমি ডিস্টার্ব করি না, এক সেকেন্ড সবাই প্লিজ। আমি বলছি বন্যাটা মেদিনীপুরে হয়েছে, বন্যাটা মেদিনীপুরে হয়েছে দাদা, অপমান করা হবে। আমি বলছি বন্যাটা মেদিনীপুর প্রত্যন্ত দক্ষিণবঙ্গে হয়েছে, সেখানকার রাজ্যের বিভিন্ন আমি বলছি আরে এই চিৎকার করে লাভ নেই। আমি বলছি দক্ষিণ বাংলার বন্যার্ত মানুষদের ত্রাণ বিলি করার দায়িত্ব, ত্রাণের দায়িত্ব সরকারের। সরকার সেই কাজ কেন করতে পারছে না আমি মনে করি না। ডিভিসির জন্য এই বন্যা, শুধু ডিভিসির জন্য এই বন্যা নয়, নদী বাঁধ মেরামতি হয়নি, ত্রাণের টাকা যেমন চুরি হয় তেমনি বাঁধ মেরামতির টাকা লুট হয়, চুরি হয়। বিধানসভায় লোকসভায় কেন আলোচনা হয় না? দীর্ঘদিনের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টে কেন আলোচনা হয় না? এই শীতকাল রিজু সৈকত প্লিজ, সরকার শুনতে চায় না তাই সরকার ব্যঙ্গ করছে। সৈকত প্লিজ রিজু দায়কার দায় ডিভিসি নরেন্দ্র মোদি আর যারা শূন্য সেই দুটোর গলা বেশি, এই দুটো শূন্যর গলার জন্য বেশি। কংগ্রেস আর সিপিএম দুটো শূন্য গলার জন্য বেশি। এই রাজ্য হচ্ছে দুই ফাঁকা বলছি কেজাচ্ছে দুই ফাঁকা বলছি বাইরে বেরিয়ে পর্যাপ্ত জল, পর্যাপ্ত ত্রাণ ওই মানুষদের কাছে পৌঁছচ্ছে। এই রাজনৈতিক এই প্রশ্ন কিন্তু রয়েই যাবে। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় আমরা থাকবো, কিন্তু অপরদিকে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত আটকে রয়েছেন, প্রবল কষ্টে রয়েছেন, তাদের দুর্দশার ছবিও কিন্তু একই সঙ্গে আমরা তুলে ধরছি এবং সমস্ত আপডেটও। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছে একটা বিরতি, এরপর পেজ ওয়ান দেখুন সম্প্রীতি এবং সব্যসাচীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।